এই সিঙ্গুর প্রসঙ্গে বা শিল্প প্রসঙ্গে একটা জিনিস তা আছে, পশ্চিমবঙ্গের মতো রাজ্যে যেখানে জনবসতির ঘনত্ব এত এবং জমি খুবই উর্বরা জমি, চাষের জমি খুবই উর্বর জমি, সেখানে শিল্পের জন্য তো জমি সংগ্রহ করতেই হবে। এক্ষেত্রে সরকারের নীতিটা কি হওয়া উচিত? না, এখানেও দেখুন দুটো ব্যাপার আছে। এক হচ্ছে কৃষিতে এটা ঠিক যে ধরুন বামফ্রন্ট গঠিত হওয়ার পর আমরা প্রশাসনের খুলনকে পাল্টে দিয়েছি। আমার এখনো মনে আছে যে আমরা তো ৭৭ সালে আমরা ক্ষমতায় গেলাম, আমরা প্রথম দফায় ৫ জন মন্ত্রী হলাম। জ্যোতি বসু আমাদের মানাতে, দেন তারপর আমাদের কৃষ্ণপদ ঘোষ, আমি, কানাইলাল ভট্টাচার্য, যতীন চক্রবর্তী। এখন আমি প্রথম দিনই আগের বছরের বাজেট, আমাকে ভোটন এখন বাজেট পেশ করতে হবে, আমি আগের বছরের বাজেটটা আনিয়ে দিলাম বলে পঞ্চায়েতের জন্য বার্ষিক বরাদ্দ ১ কোটি টাকা। আচ্ছা, আমরা একটা কংগ্রেস একটা পঞ্চায়েত আইন, ত্রিস্তর পঞ্চায়েত আইন ওরা বিধানসভায় পাস করিয়েছিল, কিন্তু চালু করেনি, কারণ তাহলে ক্ষমতা মোড়লদের হাত থেকে চলে যাবে, রেখে দিয়েছে। এবং ওই আর কি তাদের ক্ষয়ের খা কিছু লোককে পঞ্চায়েতের প্রধান করে বসিয়ে দিয়েছে এবং টাকা পয়সা বিতরণ করে দেওয়ার নেই। আমরা ত্রিস্তর নির্বাচনের ব্যবস্থা করলাম। ওই কংগ্রেসের আইনে অনেক ত্রুটি বিচ্যুতি ছিল, কুছ পরোয়া নেই, তা সত্ত্বেও যথাশীঘ্র পঞ্চায়েত স্থাপন করতে হবে, আমরা করলাম। ১, ২, আমরা অঢেল টাকা দিতে শুরু করলাম পঞ্চায়েতে, ছুঁয়েছি এবং একেবারে বিকেন্দ্রীকৃত প্রশাসন পঞ্চায়েতের হাতে ক্ষমতা পেতে যাওয়া। এবং সেটা এখন খোঁজ নিয়ে দেখুন যে পশ্চিমবাংলার প্রতি বছর পঞ্চায়েতদের কত ১০,০০০, ১৫,০০০ কোটি টাকা বাড়তে হয়। এবং কংগ্রেসী প্রধানমন্ত্রী সেটা নিজে তিনি প্রকাশ্যে স্বীকার করেছেন, পশ্চিমবাংলার দৃষ্টান্তে তিনি তারপর ওই সংবিধানের ৭৩-৭৪ সংশোধনী ধারা এনে গোটা দেশে পঞ্চায়েতে ব্যবস্থা স্থাপন করেন। আমরা অগ্রদূত, আমরা গ্রামের মানুষদের কথা সব রাজ্যে ভাগি এবং সেই জন্য আমরা বলি যে, এবং গ্রামের মানুষদের আমরাই কংগ্রেস আমলে একটা হয়েছিল, আইন পাশ হয়েছিল ভূমি সংস্কারের, কিচ্ছু করেনি। আমরা ভূমিহীন কৃষকদের মধ্যে জমি বিলিয়ে দিয়েছি। এই সংখ্যাটি কেউ জানেন না। গোটা ভারতবর্ষে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যত জমি বিলি করা হয়েছে গরিব ভূমিহীন কৃষক, তার অর্ধেকেরও বেশি একমাত্র পশ্চিমবাংলায়। এবং ১৯৭৭ সাল পর্যন্ত বিশেষ কিছু হয়নি। ১৯৬৭ সালে হরে কৃষ্ণ কোনার শুরু করেছিলেন, ভয় পেয়ে কংগ্রেস সরকার বা ওই তখন ওই যুক্তফ্রন্টকে তাড়িয়ে দিল সেই ভয় থেকে, যে কি সর্বনাশ। আবার আমরাই করেছি, আমরাই তারপর বর্গাদারদের আইনি স্বীকৃতি দিয়েছি, তারা এখন ব্যাংক থেকে টাকা ধার করতে পারেন এবং বংশানুক্রমে তারা সত্য অধিকারটা তাদের উপর বর্তেছে ইত্যাদি। এবং আমরা সেই পঞ্চায়েত ব্যবস্থার মারফত সেই যে মিনিকেট ইত্যাদি দিয়ে প্রচুর ফলন বাড়িয়েছি, মানে ৩ গুণ ৪ গুণ বেরিয়েছি। পশ্চিমবাংলায় কৃষি অগ্রগতির হার ৮০ দশক থেকে ৯০ দশকের মাঝামাঝি পর্যন্ত সারা ভারতবর্ষে সবচেয়ে বেশি ছিল। এই যে আপনি বলছেন যে এই যে অগ্রদূতের একটা ভূমিকা পশ্চিমবঙ্গের ছিল ৭৭ সালে প্রথম বামফ্রন্ট আসার পরে, পঞ্চায়েত, ভূমি সংস্কার, অনেক কিছু দেশের মধ্যে প্রথম করেছেন। এই ভূমিকাটা ধরুন আবার আপনারা তো ৮ম বামফ্রন্ট সরকার গঠনের কথা বলছেন, আশা করছেন, যদি গঠিত হয় তাহলে এই ভূমিকা ফিরে যেতে হলে কি করতে হবে? ফিরে করতে হলে যেটা হয়েছে, যে দূষণ রাজনৈতিক স্তরে প্রবেশ করেছে, যে একটু সরকারি ভাব এখানে ওখানে,
মতব্য একটু এখানে থেকে এই খাতের টাকা ওই খাতে সরানো, একটু স্বেচ্ছাচারী ব্যবহার, সেটা একটা গুরুবন্দী দেশ আমাদের, উপর থেকে যে দৃষ্টান্ত স্থাপন করা হয় তা গ্রামের লোকেরাও সেটাই অনুসরণ করে, এবং গ্রামেও সেরকম কিছু হয়েছে যাতে বিরক্ত হয়ে যেটা হলো ওই 2006 থেকে 2008-এর মধ্যে, সেই বিরক্তিটা প্রকাশ করার ভিত্তিভূমি তৈরি করে দিল সিঙ্গুর নন্দীগ্রাম। কিন্তু এই যে পঞ্চায়েতের যে কিছু কিছু স্খলন পতন, সেটারও একটা প্রতিফলন ঘটল নির্বাচনের ফলে। এবং আমাদের মনে হয় যে আবার যে নতুন করে, এটা আমি বিশ্বাস করি যে অন্যান্য রাজ্যে যা হচ্ছে পশ্চিমবাংলায় নির্বাচনের ফল অন্য হবে না। এখানকার মানুষও চুপচাপ থাকতে পারেন, কিন্তু তারা সব বোঝেন কোথায় কি ঘটছে, করেন তারা নিজেরা বিচার করেন। আপনাদের মানে খবরের কাগজে ঢক্কানেরা কিংবা চ্যানেলের চেঁচামেচিতে খুব একটা যারা বিচলিত কিংবা প্রভাবিত হন আমার মনে হয় না। তারা শেষ পর্যন্ত নিজেদের বিচার বুদ্ধি প্রয়োগ করবেন এবং শেষ কথা এই জনগণই বলবেন, এবং বলবেন যে হ্যাঁ তারা আবার বামফ্রন্টকে আর সুযোগ দেবে। এবং তখন এই যে পরিশুদ্ধির কাজ, এটাকে আরো ব্যাপক উত্তর করতে হবে। এবার রাজ্যের নির্বাচনে একটা, এবার কেন গত 2009 সাল থেকে খুব চলছে, পরিবর্তন শব্দটা খুব চলছে। পরিবর্তন চান মানুষে, প্রত্যেক মানুষ নিশ্চয়ই কিছু কিছু পরিবর্তন দেখতে চায় সমাজে, দেশে। আপনি কি পরিবর্তন দেখতে চান আপনার রাজ্যে, এই সমাজে, বাংলার সমাজে, সরকারে কি পরিবর্তন? আমি বলবো যে এই যে 2008 সাল থেকে নির্বাচনের যে ফলাফল, তা কোনো পরিবর্তনের ঝোঁক না, সেটা হচ্ছে বিরক্তি প্রকাশ, অভিমান প্রসাদ। মানে আমাদের যে আত্মজ বামফ্রন্ট, সেই বামফ্রন্ট সম্বন্ধে আমাদের যে সাময়িক যে অভিমান, সেই অভিমানের শতপ্রকাশ, সেটাকে আমি পরিবর্তনের কোনো ইঙ্গিত বলে মনে করি না। আর পরিবর্তন তো আমরা করেছি, যে 1977 থেকে 2006 সাল পর্যন্ত আমরাই তো পরিবর্তন এনেছি, এবং আমরাই তো পরিবর্তনের কথা বলি। আমরা বামপন্থী দল বিপ্লবের কথা বলি, সমাজ বিপ্লবের কথা বলি, সমাজ পরিবর্তনের কথা বলি। সমাজটাকে খোল রয়েছে পাল্টানোর চাইতে বড় পরিবর্তন কি হতে পারে, এবং সেই পরিবর্তনের মানে বার্তাই তো বামফ্রন্ট বহন করছে। সুতরাং ওই পরিবর্তন আমরাই করব, আমাদের দিকেই তাকিয়ে আছে পশ্চিমবাংলার মানুষ। আপনি কি নির্দিষ্ট করে কোনো ক্ষেত্রের কথা বলবেন? ধরুন স্বাস্থ্য, শিক্ষা, অনেকগুলো ক্ষেত্রে মানুষের ক্ষোভ রয়েছে, পরিবহন, গ্রামে বিদ্যুৎ পৌঁছানো, মানুষের খুব ক্ষোভ রয়েছে, কাজ হয়নি যথেষ্ট। এখানে আমার একটা বক্তব্য অত্যন্ত স্পষ্ট। 1977 সালে আমরা যখন শপথ নিয়েছিলাম, আমরা তো বলিনি যে আমরা একেবারে পশ্চিমবাংলাকে আমরা স্বর্গ করে দেব। আমরা বলেছিলাম যে সংবিধানের যে বাধা নিষেধ আছে তার মধ্যে আমাদের কাজ করতে হবে, আমাদের সংবিধান মেনে কাজ করতে হবে, এবং এই সংবিধান রাজ্যগুলোকে খুব সামান্য ক্ষমতাই দিয়েছে, এবং যেটুকু ক্ষমতা দিয়েছে তাও ওই স্বৈরাচারী কংগ্রেস সরকার আমাদের ব্যবহার করতে জানি। তারা সংবিধানের কে অপব্যাখ্যা করে, অপপ্রয়োগ করে আমাদের আরো বঞ্চিত করেছে। এখন এই অবস্থায় আমরা তাহলে বলছি, আমরাও তাহলে একটা প্রশাসন চালাবো, একটা বিশুদ্ধ দক্ষ এমন একটা প্রশাসন আমরা পশ্চিমবাংলার মানুষকে দেব, যেটা গোটা ভারতবর্ষের সাধারণ মানুষের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে যে হ্যাঁ এরা এত অভাব, এত অসুবিধা, এত প্রতিবন্ধকতা, তারও মধ্যে এরা এত দক্ষ একটা প্রশাসন দেখাতে পেরেছে, গরিব সাধারণ মানুষের এতটা উপকার করতে পেরেছে। এবং যেই বার্তা যত ছড়াবে, লোকের বামপন্থা সম্বন্ধে শ্রদ্ধা তত বাড়বে, গোটা দেশে বামপন্থী প্রভাব আরো বিস্তৃত হবে। এটাই ছিল আমাদের অঙ্গীকার মানুষের কাছে।
এখন এই অঙ্গীকারটা পালন করতে গেলে আমাদের দক্ষ প্রশাসন দিতে হবে, এবং অনেক ক্ষেত্রে ধরুন দক্ষ প্রশাসন দিতে হলে আমাদের যোগ্য লোককে দিয়ে সে কাজগুলো করাতে হবে। এখন অনেক ক্ষেত্রে তো বলা হয় যে যোগ্যতার থেকে বশ্যতা বেশি গুরুত্ব পায়। সেটাই আমি বলছি, এখন যোগ্য লোককে দিতে হবে। এখন এখানেও একটা সমস্যা দেখা দিল। কংগ্রেস জামানায় আপনি যদি বামপন্থী হতেন, বিশেষ করে একবার যদি আপনার গায়ে কমিউনিস্ট লেবেল লাগানো হতো, সেটা আমি নিজেও ভুক্তভোগী, তাহলে আপনি সরকারি কোনো সুযোগ সুবিধা পেতেন না। মানে আপনি হয়তো আপনাকে হয়তো যে বিশেষজ্ঞ কমিটি আপনাকে মনোনয়ন করেছে, কিন্তু পুলিশ রিপোর্ট এলো, বাতিল হয়ে গেলেন আপনি। এখন এরকম হাজার হাজার ব্যাপার হয়েছে। আমি একজন বিখ্যাত ঐতিহাসিকের কথা বলতে পারি, যিনি কোনোদিন আমাদের রাজ্যের যে সবচাইতে সম্ভ্রান্ত সরকারি কলেজ তার অধ্যক্ষ হতে পারলেন না, কারণ তিনি মার্কস দর্শনে বিশ্বাসী ছিলেন। এরকম এনসার উদাহরণ আছে। এখন আমরা যখন ৭৭ সালে খবর এলাম, তখন একটা চাপ সৃষ্টি হলো যে আমাদের লোকের এবার তাহলে একটু সুযোগ সুবিধা পাইতাম। হ্যাঁ, আমাদের লোকরা যদি যোগ্য হয়, দক্ষ হয়, প্রতিযোগিতায় অন্যের সমকক্ষ হয়, তাহলে নিশ্চয়ই তারা সুযোগ পাবে। কিন্তু যেহেতু তারা আমাদের লোক, একমাত্র সেই নিরিখে কাউকে নিয়োগ করা ঠিক হবে না। কিন্তু দুঃখের কথা, এটা আমাদের স্বীকার করা ভালো, এর ব্যত্যয় ঘটেছে, অনেক ক্ষেত্রে ব্যত্যয় ঘটেছে। এবং আমি আশা করব যে আমরা যে ধাক্কা খেয়েছি তা থেকে যথাযথ শিক্ষা নেওয়া হবে, যে দক্ষতার কোনো বিকল্প নেই। বিশেষত একটা বামপন্থী সরকার একটা এইরকম একটা সংবিধানের নিগড়ের মধ্যে যাকে কাজ করতে হচ্ছে, সে যদি গোটা দেশের জন্য দৃষ্টান্ত স্থাপন করতে চায়, তাহলে তাকে যোগ্যতার পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হতে হবে। এবং সেই সসম্মানে উত্তীর্ণ হবার শর্ত হচ্ছে আমাদের যদি কোনো রকম অন্য দুর্বলতা থাকে, সেই দুর্বলতাগুলোকে বর্জন